আচ্ছা, আপনি কি এমন কোনো স্টকে ইনভেস্ট করতে চান যেটা আগামী কয়েক বছরের মধ্যে আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে? আমাকে এই প্রশ্নের সম্মুখীন বহুবার হতে হয়েছে যে দাদা আমাকে এমন একটা স্টক বলুন বা এমন একটা সেক্টর বলুন যেই সেক্টরটা আগামী কয়েক বছরের মধ্যে মাল্টি ব্যাগার রিটার্ন দেবে। তো এই ধরনের কথা যখনই আমরা শুনতে পাই তখনই একটা সেক্টরের কথা আমরা প্রায় শুনি, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই কথাটা আমরা প্রায় শুনতে পারি। তো আজকে আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এআই স্টকগুলো আছে, বা শুধুমাত্র এআই না, যে স্টকগুলো চিপ বানাচ্ছে, মানে যে কোম্পানিগুলো চিপ বানাচ্ছে বা এআই বিভিন্ন রকম প্রোডাক্ট বানাচ্ছে, সেই স্টকগুলো কি সত্যি মাল্টি ব্যাগার সিস্টেম দেওয়ার জন্য তৈরি হচ্ছে, নাকি এটা একটা বাবল ক্রিয়েট করছে, যেই বাবলটা হতে যাচ্ছে 2000 সালের .com বাবলের মতো। এই যে আমি যে এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি জিনিসটা, যে এআই অ্যাকচুয়ালি একটা বাবল হতে যাচ্ছে। আশা করি এই নিয়ে আপনারা অনেকে অনেক ভিডিও দেখেছেন। তো আমি চেষ্টা করছি এই জায়গাটাকে আমার মতো করে ক্লারিফাই করার জন্য। এআই বাবল যেটা হয়েছিল, এটা 2000 সালে যেটা .com বাবল হয়েছিল, এই .com বাবল যখন ফেটে যায়, মানে .com বাবল যখন এক্সপোজ হয়, তখন ডাউ জোন্স 78%, সম্ভবত 78 না 79% ডাউন হয়েছিল। ইমাজিন করা যায়, 79% ডাউন ইন্ডেক্স, তার মানে স্টকগুলো কোন অবস্থায় গেছে। তো সেই রকম অবস্থা আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেটেও আসবে না তো? আজকের দিনে দাঁড়িয়ে এআই সেক্টরে যে স্টকগুলো আছে, যারা চিপ বানায়, এই স্টকগুলোর ডাউ জোন্সে 40% ওয়েটেজ রাখে। ভারতের জিডিপি এখন 3.5 ট্রিলিয়ন। সেখানে ইনভিডিয়া, এই কোম্পানির নাম নিশ্চয়ই সবাই শুনেছে, চিপ বানায়, আজকের দিনে সব থেকে বড় চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইনভিডিয়ার একার ভ্যালুয়েশনে 5 ট্রিলিয়নের বেশি। কেন ইমাজিন, 5 ট্রিলিয়নেরও বেশি ইনভিডিয়ার একার মার্কেট ভ্যালুয়েশন, সেখানে ইন্ডিয়ার জিডিপি 3.5 ট্রিলিয়ন। তো এই জায়গায় আজকে এআই সেক্টর চলে গেছে। আমাদের নিফটিতেও যারা চিপ বানাচ্ছে এবং যারা এআই এর সঙ্গে যুক্ত, তাদের যে স্টকগুলো আছে তাদের অ্যাকুমুলেটেড ভ্যালুয়েশন প্রায় 13%, অ্যাবভ 13%। তো আমি এই তথ্যগুলো দেওয়ার প্রধান উদ্দেশ্য, আমি এটা বোঝাতে চাইছি যে এআই যে বাবলটা ক্রিয়েট হয়েছে, সেই বাবলটা যদি ব্লাস্ট করে তাহলে তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। এখানে আমরা কোভিডের সময় যে ক্র্যাশটা আমরা দেখেছিলাম, সেই ক্র্যাশটা কিন্তু এআই বাবল যদি ব্লাস্ট করে তার থেকে অনেক 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 বেশি হবে। কোভিডের ক্র্যাশটা তখন আমাদের কাছে কিছুই লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এখান অব্দি যারা দেখে আমাকে মনে মনে একটু গালমন্দ করছেন যে বাবা কী সব বলছে আজে বাজে কথা, তো তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ, আমি পরপর আমি চেষ্টা করছি যে বাবেল কি এবং তার বৈশিষ্ট্য থেকে শুরু করে ইন্ডিয়াতে কেন আমি বাবেলের কথা বলছি, এই সব কিছু আলোচনা করার। তো ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং লাইক দেবেন, যাতে করে কমেন্ট করবেন, যাতে করে ভিডিওটা একটু ভালো এক্সপোজার পায়। দ্যাটস ইট। আর আমি শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমাদের এই স্টক মার্কেটের ব্যাপারে আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা কোর্সটা লঞ্চ হবে ডিসেম্বর থেকে। এই বছর ডিসেম্বর থেকে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এবং এই কোর্সে অনলাইন মোডে কোর্সটা হবে। যদি কেউ আলোচনা শুনে বা যদি কারো মনে হয় যে আমি কোর্সে এনরোল করব, তাহলে দেখুন নিচে যে নাম্বারটা দেওয়া আছে, এই জায়গায় নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারতে আমাকে যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক যে পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং টেলিগ্রাম যে চ্যানেল আছে, সমস্ত লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তো আসা যাক এবার বাবেলের প্রসঙ্গে। বাবেল কি, বাবেল কেন বলছে? যদি কোনো সেক্টর হঠাৎ করে অযৌক্তিক মাত্রায় উৎসাহ, বিনিয়োগ এবং উচ্চ মূল্যায়ন তৈরি হয়, মানে অযৌক্তিক মাত্রায় উৎসাহ, মানে এটাকে আমি ফোমো বলতে পারি, মানে সবাই কিনছে আমাকেও কিনতে হবে, এই না কিনলে বোধহয় পিছিয়ে গেলাম। বিনিয়োগ মানে অতিরিক্ত টাকা এখানে আসছে। এই বাবেল মানে এআই সেক্টরে যে স্টকগুলো আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নন প্রফিটেবল স্টক। তারা শুধুমাত্র ইনভেস্টারদের টাকা বার্ন করছে, এবং এত 3 বছর 4 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেই জায়গায় যেতে পারেনি যে পরিমাণ তাদের ভ্যালুয়েশন। আমি আসবো ভ্যালুয়েশনের জায়গাটায়, আসবো তাদের রেভিনিউ আর তাদের ভ্যালুয়েশনের কী পরিমাণ মিসম্যাচ আছে সেটাও আমি দেখাবো। এবং উচ্চ মূল্যায়ন, দ্যাট ইজ ভ্যালুয়েশন, হাই ভ্যালুয়েশনের স্টক কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গাটাই বাবল ক্রিয়েট করে। ক্লিয়ার? অথচ বাস্তবে রেভিনিউ এবং প্রযুক্তিগত পরিপক্কতা, দিস ইম্পর্টেন্ট। শুধুমাত্র রেভিনিউ নয়, প্রযুক্তিগত পরিপক্কতা এবং প্রোডাক্ট রিলায়েবিলিটি তার সঙ্গে তাল রাখতে পারে না। দ্যাট ইজ কল্ড বাবল। বোঝা গেছে? এবার বাবলের বৈশিষ্ট্য কি? এক্সেসিভ ভ্যালুয়েশন। কোম্পানিগুলি তাদের আয় বা মুনাফার তুলনায় 20 থেকে 25 গুণ ভ্যালুয়েশন মার্কেটে নিয়ে আসছে। 20 থেকে 25 গুণ ভ্যালুয়েশন দিচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলোকে। এবং স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট। স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট মানে কি? মানে আমি জাস্ট জুয়ো খেলার মতো আমি দাও মারছি যে আজকে এআই স্টকগুলোর প্রতি আমরা ইনভেস্ট করছি কেন? ভবিষ্যতে এআই স্টক ভালো উপার্জন করতে পারে, ভবিষ্যতে ভালো উপার্জন করতে পারে, তাই ভবিষ্যতের স্বপ্নটাকে আমি আজকে টাকা দিয়ে কিনছি।
যদি আমরা ডট কম বাবেলের কথা বলি, তাহলে যারা ডট কম বাবেল একটু পড়াশোনা করছেন তারা জানেন যে ডট কম বাবেলের আগে এই ডট কম কোম্পানিগুলোতে কিন্তু খুব কম টাকা লাগিয়েছিলেন ওয়ারেন বাফেট, মানে কি বলবো, দ্য গ্রেটেস্ট ইনভেস্টার অল টাইম। এবং উনি বলেছিলেন যে এই স্টকগুলো কিন্তু খুব ভালো চলবে না, এবং বাফেট সব থেকে লেস ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যখন বাবেল ডট কম বাবেল যখন ব্লাস্ট করে, ঠিক আছে? কারণ উনি এমন স্টকে টাকা লাগিয়েছিলেন, ওনার বক্তব্য যেটা ছিল যে আমি সবসময় সেই সমস্ত স্টকে টাকা লাগাবো যে সমস্ত ব্যবসা আমি বুঝি। ক্লিয়ার? এবার রবার্ট কিওসাকি যেমন আছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড রাইটার, উনি যেমন বলেন যে আমি সেই ধরনের জায়গায় টাকা রাখি যেটা ট্রানজেবল অ্যাসেট, মানে উনি যেমনি শেয়ারে বিশ্বাস করেন না, ওনার বিশ্বাস হচ্ছে মেটাল, ঠিক আছে? ওনার মেটাল, তারপরে রিয়েল এস্টেট, এগুলো তুমি টাকা লাগে, মানে ওনার বক্তব্য যে অ্যাসেট আমি টাকা রাখবো সেটা আমি হাতে ছুঁতে পারবো। এবার ওটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, কিন্তু আমি এই ওয়ারেন বাফেটের কথাটা এই জন্য বললাম কারণ হচ্ছে যে ডট কম বাবেল যখন তৈরি হয়েছিল তখন কিন্তু ওনার মতো বড় ইনভেস্টার যারা কিন্তু জিনিসটাকে আগে থেকে বুঝে নিয়ে সেখান থেকে সরে গিয়েছিল, তার জন্য কিন্তু সব থেকে লেস এফেক্টেড হয়েছিলেন। আচ্ছা, এই বাবেলের একটা তো বললাম যে এক্সপেন্সিভ ভ্যালুয়েশন, স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, হচ্ছে হার্ড মেন্টালিটি। হোয়াট ইজ হার্ড মেন্টালিটি? হার্ড মেন্টালিটি আমরা এটা পড়েছিলাম যখন আমি এনআইএসএম এর রিসার্চ অ্যানালিস্ট পরীক্ষা দিই, তখন আমাদের এখান থেকে প্রশ্ন এসেছিল, আমার পেপারে প্রশ্ন এসেছিল হার্ড মেন্টালিটি কি। হার্ড মেন্টালিটি হচ্ছে যে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ যে স্টক কিনছে আমি সেই স্টকে কিনবো। আমি যদি এই যে সেপ্টেম্বর মাসে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে সেপ্টেম্বর মাস থেকে যে ধসটা নামলো, তার আগে পর্যন্ত আমরা দেখেছি যে একটা সময় ছিল যখন মানে ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর বিশাল র্যালি দিয়েছে। তখন আমি অনেকে, আজকের দিনে আমি যখন এসে স্টক মার্কেটে স্টকের যখন বিভিন্ন পোর্টফোলিও অ্যানালিসিস করি, তখন আমি দেখেছি যে অনেকে আছে যারা হাই ভ্যালুয়েশন ডিফেন্স সেক্টর কিনে রেখেছে, হাই ভ্যালুয়েশনে রেলওয়ে সেক্টর কিনে রেখেছে, তারা এখন সেই জায়গায় পৌঁছাতেই পারছে না। তাহলে তখন মানুষ কেন কিনেছিল? সবাই ভাবছে কি রেলওয়ে সেক্টর প্রচুর দিচ্ছে আবার দেবে, ডিফেন্স সেক্টর প্রচুর দিচ্ছে আবার দেবে। তো হার্ড মেন্টালিটি মানে হলো যে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ যেদিকে যাচ্ছে আমিও সেই পথে যেতে যাচ্ছি, দ্যাট ইজ হার্ড মেন্টালিটি। সেখানে আমি কোনো যুক্তি গ্রাহ্য করছি না, যুক্তি দেখাচ্ছি না, কিচ্ছু না, আমি কিচ্ছু দেখছি না, শুধু দেখছি লোকে কিনছে আমিও কিনবো, দ্যাট ইজ হার্ড মেন্টালিটি। এবং এটা শুধু আমাদের মধ্যে আছে, রিটেল ট্রেডার সেটা নয়, এই মেন্টালিটিতে সবাই এফেক্টেড স্টক মার্কেটে। ইভেন বড় বড় ভিসি মানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা, বড় বড় ফান্ড হাউস যারা, তারাও কিন্তু এই জায়গায় এফেক্টেড। কারণ সবসময় মনে রাখতে হবে স্টক মার্কেটে আজকে একটা ব্যবসা আমি করতে শুরু করলাম, কালকে সেই ব্যবসাটা সাকসেসফুল হবে কি হবে না আমি কি করে জানবো? আমি জাস্ট আইডিয়া করতে পারি সাকসেসফুল হবে, এবং ওই আইডিয়ার উপর বেস করে ভেঞ্চার ক্যাপিটালিস্ট টাকা লাগায়, বড় বড় ফান্ড হাউসগুলো প্রথমে ইনিশিয়ালি টাকা লাগায়, তাই না? তো সেক্ষেত্রেও তারা কিন্তু সেই বেটটা, সেই জুয়াটা কিন্তু নেয়, এবং সেই জুয়াটা তাদের এফেক্ট করে হার্ড মেন্টালিটি। সবাই লাগাচ্ছে আমিও লাগাবো, বোঝা যাচ্ছে? আর হচ্ছে ডিলেড ডেলিভারি। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে যে কেন বাবেল ক্রিয়েট হচ্ছে। এবার আছে যে এই বাবেল কেন বলছে এটাকে, ঠিক আছে? বাবেল বলছে ডিলেড ডেলিভারি, মানে কি? এখানে বলছে প্রজেক্ট সময় মতো সম্পন্ন হচ্ছে না, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আটকে আছে। মানে সাপোজ আমি চ্যাট জিপিটির কথা বলছি, চ্যাট জিপিটি বললো যে আগামী বছর বা আগামী 2 বছরের মধ্যে আমি এই ধরনের একটা প্রোডাক্ট আমি নিয়ে আসবো যার কাজ আমার চলছে। ওরা এই ধরনের প্রোডাক্ট আগামী 2-3 বছরের মধ্যে নিয়ে আসতে পারছে না। কেন পারছে না? তাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, মানে তারা যেটা মুখে বলছে, তাদের সিও বা তারা যেটা মুখে বলছে সেটা কাজে কিন্তু করতে পারছে না। তারা একটু বেশি বড় বড় বাতলা মেরে ফেলছে। হয়তো আমার কথাগুলো শুনে হয়তো কারো খারাপ লাগতে পারে, তারা হয়তো এআই এর খুব ভক্ত। অবশ্যই এআই অ্যাজ এ টেকনোলজি, জিনিসটা বুঝতে হবে, এআই অ্যাজ এ টেকনোলজি ফেনোমেনাল, কোনো গল্প হবে না। এআই অ্যাজ এ টেকনোলজি কোনো গল্প হবে না, কিন্তু এআই স্টক অ্যাজ এ ভ্যালুয়েশন, মানে ভ্যালুয়েশন ওয়াইজ এআই স্টকগুলো কিন্তু এখন বিশাল হয়ে গেছে। আমি কিন্তু আজকে এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এআই স্টকের ভ্যালুয়েশন এত বেড়ে গেছে সেটা বাবল ক্রিয়েট করছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি হলো এআই টেকনোলজি নিয়ে কোনো কথা বলছি না, আমি এআই এর ভ্যালুয়েশন নিয়ে কথা বলছি। ওকে? আর হচ্ছে যে হাইপ ভার্সেস রিয়ালিটি, যেটা হাইপ তৈরি করেছে আর যেটা রিয়ালিটি রয়েছে তার মধ্যে প্রচণ্ড তফাৎ আছে, ফাঁক রয়েছে। হাইপ কি ক্রিয়েট করছে? এআই সব কিছু করে দেবে। আজকে দিনে কি ভাবছি, সব জব চলে গেল, সব কিছু শেষ হয়ে গেল এআইয়ের দৌলতে, সব শেষ এআইয়ের জন্য। কিন্তু রিয়ালিটি কি দেখতে পাচ্ছি? রিয়ালিটি সেটা নয়। রিয়ালিটি হচ্ছে ওরা যে বক্তব্য রাখছে, যতটা বলছে ততটা কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? তো এই যে 5টা পয়েন্ট আমি বললাম, এরা বোঝাচ্ছে যে এটা কিছুটা হলেও বাবেল ক্রিয়েশনের দিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক এই লক্ষণগুলি দেখা গেছে এআই সেক্টরে, মানে এই যে লক্ষণগুলো 5টা, এটা বাবেল ক্রিয়েট করতে পারে। এবং ওপেন এআই, এইসব যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা এআই কোম্পানি কিন্তু সেম জায়গাতেই আজকের দিনে দাঁড়িয়ে আছে। এখন বলছে যে এআই বাবেল হচ্ছে কিভাবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে হবে যে বাবেল ক্রিয়েট হচ্ছে কিভাবে। ঠিক আছে? বলছে যে গত বছরে এআই স্টক নিয়ে যত উত্তেজনা তৈরি হয়েছিল, বড় বড় টেক কোম্পানিগুলো যেমন মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল, অ্যামাজন, যা কোম্পানিগুলো আছে, এরা একে অপরের মধ্যে টাকা ঢালছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাই হয়েছিল যখন .com বাবেল হয়। ক্লিয়ার? উদ্দেশ্য কি? দুটো, নিজেদের ভ্যালুয়েশন বাড়ানো আর হাইপার ড্রিভেন গ্রোথ। হাইপ ড্রিভেন গ্রোথ, বোঝা যাচ্ছে? ভ্যালুয়েশন বাড়ানো মানে কি? মানে আজকে আমি সাপোজ মাইক্রোসফট আর ওপেন এআই, মাইক্রোসফটের প্ল্যাটফর্ম ক্লাউড ইউজ করবে ওপেন এআই, আবার ওপেন এআইকে চিপ সরবরাহ করবে এনভিডিয়া, বড় বড় নাম। এতে করে কি হচ্ছে, যেহেতু ওপেন এআই মাইক্রোসফটের ক্লাউড ইউজ করছে, তাহলে ওপেন এআই মাইক্রোসফটের কি হয়ে গেল, ক্লায়েন্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে ওপেন এআই মাইক্রোসফটকে পয়সা দিচ্ছে, আবার মাইক্রোসফট বলছে ওপেন এআই যে প্রোডাক্ট সেটা আমরা ইউজ করবো। এবার সেইটা ওরাই মাইক্রোসফট ইউজ করছে, যার জন্য কি হচ্ছে, সেই মাইক্রোসফট একটা ভ্যালুয়েশন বেড়ে গেল।
এবার সে ওপেন এআইয়ের প্রোডাক্ট ইউজ করছে, মাইক্রোসফট ইউজ করছে, তাহলে ওপেন এআইয়েরও ভ্যালু বেড়ে গেল। আবার ওপেন এআইকে আবার ব্যাক কে করছে এনভিডিয়ার মতো এত বড় কোম্পানি ওপেন এআইকে ব্যাক করছে, তখন ওপেন এআইয়ের ভ্যালু বেড়ে গেল। এই হচ্ছে জিনিসটা, মানে একে অপরের মধ্যে তারা একটা পুরো একটা মানে কি বলে একটা কাটল গঠন করছে, একে অপরের উপরে বিনিয়োগ করছে এবং নিজেদের ভ্যালুয়েশন বাড়াচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই সেম জিনিস কিন্তু ডট কম বাবেলে হয়েছিল, আমি অলরেডি বললাম যদিও কথাটা, এখানে খুব সুন্দর করে বোঝানো আছে নিজেদের মধ্যে বিনিয়োগটা কি করেছে। মাইক্রোসফট ওপেন এআইতে বিনিয়োগ করছে, এবার এইটা ওপেন এআই আবার মাইক্রোসফটের অ্যাজুর ইউজ করছে। বোঝা যাচ্ছে আমি যেটা বললাম ক্লাউডটা, ঠিক আছে। আবার এনভিডিয়া এই সমস্ত কোম্পানিগুলো আছে, এরা সবাই এআই এর কোম্পানি, তার সেখানে বিনিয়োগ করছে, এনভিডিয়ার জিপিইউ ইউজ করছে, ঠিক আছে। এর ফলে দুপক্ষই তাদের ভ্যালুয়েশন বাড়াচ্ছে। এই চক্করকে বলে সার্কুলার ফাইন্যান্সিং, এবং এইটা ইনভেস্টমেন্ট লুপ। এই ইনভেস্টমেন্ট লুপ হচ্ছে বাবল ক্রিয়েটের সব থেকে বড় একটা ডেঞ্জারাস জায়গা। বোঝা যাচ্ছে? এবার কীভাবে ভ্যালুয়েশন, এইভাবে ভ্যালুয়েশন ফুলে যাচ্ছে। বড় কোম্পানিগুলোর বিনিয়োগ দেখে বাজার ভাবছে এই কোম্পানিগুলো ভবিষ্যতের তারা, যেটা আমি বললাম। এনভিডিয়া যাকে চিপ দিচ্ছে, মানে এনভিডিয়া তাকে চিপ নিচ্ছে শুধু নয়, এনভিডিয়ার সঙ্গে মানে চুক্তি করছে তোমাদের চিপ আমি নেবো। বোঝা যাচ্ছে? এনভিডিয়া বলছে ঠিক আছে তোমাদের সার্ভিস আমরা দেবো। এর ফলে কি হচ্ছে, দুটো বড় কোম্পানি যখন কোলাবে চলে যায় তখন সবাই ভাবছে কি ওরে বাপরে এত বড় কোম্পানি কোলাবোরেশন হচ্ছে, এরা তার মানে একদম স্টার তৈরি করবে। ক্লিয়ার? ঠিক আছে। তো এর জন্য একটা লুপ তৈরি হচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। সমস্যা কোথায়? এক্স্যাক্টলি এতে সমস্যা কোথায়? বেশিরভাগ এআই স্টার্টআপ এখনো লাভজনক নয়, তারা শুধুমাত্র বিনিয়োগকারী টাকায় চলছে, তারা শুধুমাত্র টাকা ওড়াচ্ছে, বার্ন করছে। ক্লিয়ার? হ্যাঁ, বলতে পারে আর&ডিতে বার্ন করছি, অমুক তুসুক হতে পারে, অনেক কিছু হতে পারে। এআই একটা এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা এখনো খুব ইনিশিয়াল স্টেজে আছে, সেখানে প্রচুর আর&ডি লাগবে, ডেফিনেটলি কস্টলি, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে। বাস্তবের রেভিনিউ এআই হাইপের দাম বাড়াচ্ছে, মানে রেভিনিউ নয় এআই হাইপ দাম বাড়াচ্ছে, অনেক কিছু হয়ে যাবে। এআই বলেছি আমি অলরেডি কথাটা, চাহিদা কমলে পুরো সিস্টেম ভেঙে পড়বে। এখন ভাবা হচ্ছে এআই দিয়ে যে সমস্ত কোম্পানিগুলো এআইকে দাম দিচ্ছে তা সবাই কি বলছে, যে যদি আমি এআই ইউজ করতে পারি তাহলে আমি কর্মী কমাতে পারবো, মানুষ কমাতে পারবো, যেটা হলে কি হবে, আমার খরচ কমে যাবে। কোম্পানিগুলো তো ওই জন্য ভ্যালুয়েশন দিচ্ছে, আমার খরচ কমে যাবে, আমি বেশি প্রফিটেবল হবো। তো এরপরে যখন এমন সিস্টেম যদি কোনোদিন চলে আসে যে এআই এর কে যতটা এফিসিয়েন্ট ভাবা হচ্ছিল, এআই মানুষকে যতটা রিপ্লেস করে ভাবা হচ্ছিল ততটা রিপ্লেস করতে পারছে না, তখনই কিন্তু এই বাবেলটা ক্র্যাশ করে যাবে। বোঝা যাচ্ছে? .com বাবেল 2000 এর মতো বিপর্যয় ঘটতে পারে, তো বললাম আমি। এবার বলছে শীর্ষ এআই কোম্পানিগুলির আর্থিক অবস্থা এখন কোন জায়গায় দাঁড়িয়েছে, দেখলেই বোঝা যাবে। ওপেন এআই সবাই আমরা জানি, চ্যাট জিপিটি যার প্রোডাক্ট, চ্যাট জিপিটি 4.0, এটা 4.0 হবে। কোডেক্স যেগুলো আছে এটা কোডিংয়ের জন্য ইউজ করে। এদের দেখো ভ্যালুয়েশন দেখুন, $157 বিলিয়ন ভ্যালুয়েশন, রেভিনিউ কত 3.4 থেকে 3.5 বিলিয়ন। দিস ইজ ভ্যালুয়েশন, দিস ইজ রেভিনিউ। 45 গুণ রেভিনিউ, 45 গুণ, মার্ক করুন এখানে, .com যুগের তুলনায় অনেক বেশি। এই জায়গাটা হচ্ছে মেন সমস্যা, এই জায়গাটার জন্যই আমি বলছি। আমি শুধু না, আমি রিপোর্ট দেখাবো, বিভিন্ন বড় বড় সংস্থার রিপোর্ট আমি দেখাবো, ওরাও বলছে কথাটা, ওরা বলছে বলে আমি বলছি, আমি বলছি বলে ওরা বলছে না, ওরা বলছে বলে আমি বলছি। ডেফিনেটলি আমি অত বড় হুমকুচু নই যে আমি বিরাট ভ্যালুয়েশন বের করে ফেললাম, নট দ্যাট। এবার হচ্ছে ডেলিভারির সমস্যা। আমি এখানে এই জায়গাটা দেখাতে চাচ্ছি কেন এআই এর সমস্যাটা কোথায় হচ্ছে, চ্যাট জিপিটির সমস্যা কোথায় হচ্ছে। চ্যাট জিপিটি 5 প্রকাশের ডেডলাইন বারবার পিছুচ্ছে, রিপিটেডলি পিছুচ্ছে। হতে পারে অনেকে বলবে যে এটা এত বড় একটা কোম্পানি, আর&ডির জন্য পয়সা লাগবে, ডেফিনেটলি লাগবে, কিন্তু বারবার নয়, তাতে ক্লায়েন্ট মিট করতে হবে। বহু প্রতীক্ষিত এআই অটোমেশন, সেলফ জেনারেটেড এআই, সেলফ অপারেটিং এআই এজেন্ট এখনো বেটা পর্যায়ে, মানে ট্রায়াল চলছে, ঠিক আছে। এবং মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, নির্দিষ্ট কোনো কি বলবো নিজস্ব কোনো প্রযুক্তি এখনো কি উন্নত করতে পারেনি, ঠিক আছে। মানে পুরো ক্লাউড যেটা ইউজ করে সেটা মাইক্রোসফটের ইউজ করছে। ক্লিয়ার? এটা গেল। আচ্ছা, এবার গোল্ডম্যান স্যাক কি বলছে এটা দেখে নেবে। গোল্ডম্যান স্যাচ এর সম্পর্কে যা বলেছে পরিষ্কার দেখে নেবে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। এবার এই একটা এআই কোম্পানি, ভ্যালুয়েশন $18 to 19 মিলিয়ন, রেভিনিউ 500 থেকে 600 মিলিয়ন, 18 থেকে 19 বিলিয়ন ভ্যালুয়েশন, 500 থেকে 600 মিলিয়ন রেভিনিউ, 30 থেকে 35 গুণ। আগের কথা বলছিলাম 45 গুণ, এটা 30 থেকে 35 গুণ। জাস্ট ভাবা যায়। এখানেও তাই, নির্দিষ্ট যে সময়গুলো রয়েছে, এই মানে যে মডেল তৈরির কথা ছিল মডেল তৈরি করতে পারেনি। মেটা এবং গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সামনে পড়ে পারফরমেন্স কম হচ্ছে। 2025 সালে ক্লাউড 3 এবং অটোনোমাস টাস্ক ফিচার প্রত্যাশিতভাবে কাজ করছে না। সেম ব্যাপার, মানে ওরা করতে পারছে না, যতটা বলছিল ততটা হচ্ছে না। মর্গান স্ট্যানলি এটা রিপোর্ট দিয়েছে, এটা থামিয়ে পড়ে নিতে পারেন কি রিপোর্ট দিয়েছে, আমি এটাকে বিস্তারিত যাচ্ছি না। XAI এলন মাস্কের কোম্পানি,
এলন মাস্ক, মানে এই যে এটা নিয়ে সমস্যা হয়েছিল না, বলছো না যে এলন মাস্কের যে এআই টুইটারটা, মানে তখন ছিল এক্স আর কি, যে টুইটারটা কিনে নিয়ে এক্স করলো, তো সেখানে এই যে গ্রোক ছিল, এ নাকি মাঝে মাঝে মানে খিস্তি ফিস্তি দিয়ে দিচ্ছিল নাকি, গালিগালাজ করে দিচ্ছিল নাকি, যারা জিজ্ঞাসা করছিল ভুলভাল। যাই হোক, তো ভ্যালুয়েশন হচ্ছে 24 বিলিয়ন, রেভিনিউ প্রায় শূন্য, নো রেভিনিউ। আমি টপ 3টে এআই কোম্পানির নাম বললাম এখানে। ডেলিভারির সমস্যা, মাস পরিচালনা করছে 2024 সালে, 2024 সালে সম্পূর্ণ গোট এপিআই চালু করে দেবে, 2025 শেষ হতে চলে, এখন অসম্পূর্ণ। গ্রোক 2 ট্রেনিং ডেটা লিঙ্ক এবং সার্ভার লিঙ্ক সমস্যা দেখা দিয়েছে। এআই এথিক্যাল গাইডলাইন তৈরি না হয় বড় কোম্পানিগুলো পার্টনারশিপ থেকে পিছিয়ে যাচ্ছে। তার মানে মোদ্দা কথা, এখন অবধি এরা কিন্তু সেই জায়গায় পৌঁছানি ব্যবসা করার মতো জায়গায়। এমআইটির রিপোর্ট আছে এখানে, পড়ে দেখে নেবেন। এবার বক্তব্য হচ্ছে, আমি এই যে রিপোর্টগুলো আমি এটা সংক্ষেপে বলছি যে বিশেষজ্ঞরা কী বলছে, আইএমএফ কী বলছে। এআই বিনিয়োগ অতিরিক্ত উচ্চাসা আছে বিনিয়োগে, কারেকশন সম্ভব কিন্তু বড় ধ্বংস নয়। এই যে বড় ধ্বংস নয়, এটা নিয়ে কিন্তু অত আশা হওয়ার কিছু নেই। বড় ধ্বংস নয় মানে হচ্ছে যে ওই যে ডাউ যেখানে 78% ডাউন হয়েছিল, এরা বলছে, আইএমএফ বলছে অতটা ডাউন হবে না, হ্যাঁ হয়তো 30 to 40% কারেকশন হতে পারে। মজা লাগলো কথাটা শুনে কি, বেস ইন্ডেক্স 30 থেকে 40% কারেকশন, কেন ইমাজিন কি অবস্থা হবে। দ্য ইকোনমিস্ট কি বলছে, জিপিইউ এআই চাহিদা কমলে বাজারে ধাক্কা আসবে। আমি বারবার কথা বলছি, এআইকে যে পরিমাণ হাইপ দেওয়া হয়েছে, এআই সব কিছুকে রিপ্লেস করে দেবে, যে হাইপটা রয়েছে, এটা আমার মনে হয় না কমপ্লিটলি সাকসেসফুল হবে, এটা হবে না। এআই ডেফিনেটলি ভালো, বারবার বলছে, এআই ডেফিনেটলি বিশাল রেভলিউশনারি প্রযুক্তি, ঠিক আছে, কিন্তু এটা কখনো মানুষের মানে কর্মদক্ষতাকে নষ্ট করতে পারবে না, ওটা বরঞ্চ মানুষের সঙ্গে থাকবে। এবার এই যে মানুষের কর্মদক্ষতাকে নষ্ট করে দেবে, কোম্পানিগুলো, সমস্ত টেক কোম্পানিগুলো মানুষ ছাঁটাই করে দিয়ে এআইকে দিয়ে কাজ করাবে, ঠিক আছে, আমার মনে হয় না যে এটা খুব একটা বাস্তবোচিত কথা। এটা তো ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে, জানি না আজ থেকে 10-15 বছর পর আপনারাও থাকবেন, আমিও থাকবো, যদি বেঁচে থাকি তাহলে দেখা যাবে জিনিসটা কী হচ্ছে। কিন্তু আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখনই এমন একটা সিচুয়েশন আসবে, যখন এটা বোঝা যাবে, কম্পিউটার যখন এসেছিল তখন এরকম ভাবা হচ্ছিল কম্পিউটার আসামে মানুষের সব কাজ শেষ, কিন্তু কম্পিউটার এসেই মানুষের কাজ তৈরি করছে অনেক বেশি, ক্লিয়ার। তো এআইও জিনিসটাও তাই করবে বলে আমার ধারণা। যাই হোক, তো এআই যখনই সব কিছুকে রিপ্লেস করে দেবে, এই ধারণাটা থেকে যখন বেরিয়ে আসতে পারবো, তখনই কিন্তু এই পুরো যে বাবেলটা ক্রিয়েট হয়েছে, সেই বাবেলটা আস্তে আস্তে হাওয়া বেরোতে শুরু করবে, আর তখনই আমাদের মেন সমস্যা ক্রিয়েট হবে, তখনই আমাদের স্টক মার্কেট টিকে থাকার একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট আছে, এখানে এনভিডিয়ার মার্কেট ক্যাপ বাড়ছে, কিন্তু আয় খুব ধীরে বাড়ছে। মার্কেট ক্যাপ যে রেশিওতে বললাম $5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, মুখের কথা, $5 ট্রিলিয়ন। ব্লুমবার্গের রিপোর্টে আছে এআই হাইপ এখন নিজেদের ওজন, এইটা খুব ইম্পর্টেন্ট, এআই হাইপ এখন নিজেদের ওজনে টিকে আছে, অর্থাৎ একে অপরের উপর বিনিয়োগ করে টিকে আছে। এখানে একটা জিনিস ভাবুন, যে লোকটা বিনিয়োগ করছে এআইতে, যে লোকটা আজকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা লোকটা বিনিয়োগ করছে, সে কোত্থেকে বিনিয়োগ করছে? সে তার প্রফিট থেকে বিনিয়োগ করছে, বা সে লোন নিয়ে বিনিয়োগ করছে। তাহলে এই যে জায়গাটা ক্রিয়েট হচ্ছে, সেখানে তো ব্যাংকের তো কিছু পরিমাণ টাকা তো ওখান থেকে নষ্ট হবে, সেটা তো ফেরত আসবে না। তাহলে তখনই তো মেন সমস্যাটা ক্রিয়েট হবে না, ব্যাংকিং ব্যবস্থাটা কোলাপস হয়ে যাবে একটা সময় গিয়ে। অতটা হয়তো প্রভাব পড়বে না, মানে যতটা কোলাপস হয়ে যায় মানে একদম সব ব্যাংক উঠে গেল সেটা নয়, কিন্তু ব্যাংকিং এনপি এর বিশাল বড় প্রেশার পড়বে, বিশাল বড়, ঠিক আছে। এবার সে ভারতের বাজারের কী প্রভাব হবে? প্রথম ধাক্কা যেটা হবে সেটা হচ্ছে গ্লোবাল টেক এবং চিপ সেন্টার, যেগুলোর উপর সব থেকে বড় আঘাত পড়বে। এআই বাবেল ফাটলে প্রথম ধাক্কা লাগবে চিপ ম্যানুফ্যাকচারিং, যেমন এনভিডিয়া, টিএসএমসি, এই কোম্পানিগুলোর উপর, যারা মানে বড় এআই কোম্পানিগুলো যাদের উপর নির্ভর করে, এআই কাজ করতে চিপের উপরে রে বাবা। তো এআই যদি ধাক্কা কাজ, এরাও তো ধাক্কা খাবে না। এদের ভ্যালুয়েশন কিসের জন্য? এনভিডিয়া এত ভ্যালুয়েশন কেন? কারণ এনভিডিয়া খুব হাইটেক চিপ বানায়, যেটা এআইকে হেল্প করে। তো এআই যদি ঠাপ হয়ে যায়, তাহলে এরাও ঠাপ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। চিপের চাহিদা কমলে চিপের চাহিদা কমলে জিপিইউ, সার্ভার, ক্লাউড সার্ভিসের সমস্ত স্লোডাউন আসবে। এই কোম্পানিগুলো শেয়ার পড়লে গ্লোবাল ইনভেস্টাররা রিস্ক কমাতে ভারত থেকে টাকা তুলে নেবে, এফআই আউটফ্লো প্রচণ্ড বাড়বে। কারণ যারা গ্লোবাল ইনভেস্টার, তারা ইন্ডিয়া থেকে টাকা তুলে নেবে, কারণ তাদের এই যে বাবেলটা যদি বাস্ট হয়, তাহলে তার প্রভাব যে ইউএসএতে পড়বে সেটা নয়, ইন্ডিয়া তো ভয়ঙ্কর করে পড়বে। তাহলে ইন্ডিয়াতে তার প্রভাব পড়ে, তা ডেফিনেটলি যারা ইন্ডিয়াতে টাকা ইনভেস্ট করে, তারা টাকা তুলে নেবে, সেফ রাখতে চাইবে, গোল্ডের মতো অ্যাসেটে ইনভেস্ট করতে যাবে, সিলভারের মতো অ্যাসেটে ইনভেস্ট করতে যাবে। তো মানে এফআইআই আউটফ্লো প্রচণ্ড হারে বাড়বে, বোঝা যাচ্ছে। দ্বিতীয় কি, ভারতের আইটি সেক্টর, টেক সেক্টর, এই যে ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এই যে কোম্পানিগুলো এরা সব থেকে বেশি হচ্ছে বিদেশি ক্লায়েন্টের উপর নির্ভর করে, ইউএস নির্ভর ক্লায়েন্টের। 30 to 40% রেভিনিউ জেনারেট করে ইউএস থেকে এই কোম্পানিগুলো। যদি সেই ক্লায়েন্টরা এই সমস্ত কোম্পানিগুলো খরচ কমায়, তাহলে প্রজেক্ট স্থগিত হবে এবং ভারতের আইটি কোম্পানিগুলো তাদের রেভিনিউ কমাবে। তার মানে যদি বাবেল ক্র্যাশ হয়, তাহলে এই যে কোম্পানিগুলো, এই যে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, এরা তো বিপুল পরিমাণে এটা ইনভেস্ট করে রেখেছে এআই কোম্পানিগুলোর উপরে। তাহলে এই যে ইনভেস্টমেন্ট করে রেখেছে, তাহলে এদের যদি টাকাটা তো মার যাবে, তাহলে তাদের প্রজেক্ট খরচ কমাবেই, তাহলে সেই তার মানে ভারটা কার উপর পড়বে? এই কোম্পানিগুলো এসে পড়বে, ইন্ডিয়ার কোম্পানিগুলো উপরে পরে। আর্নিং কমবে, শেয়ারের দাম পড়বে, বোঝা যাচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে, বিদেশি কোম্পানিগুলোর খরচ কমবে, আইটি সেক্টরের, ভারতের আইটির কাজ কমবে, চাকরি হারাবে এবং কনজিউমার ব্যয়েরও প্রভাব পড়বে। তৃতীয় ধাক্কা কি আছে? ডেটা সেন্টার এবং ক্লাউড ইনফ্রা।
এআই ট্রেনিং মানে বিশাল সার্ভার এবং ডেটা সেন্টারে খরচ। যদি কোম্পানিগুলো খরচ কমায়, মানে এআই যদি ক্লাস হয়, তখন কোম্পানিগুলো খরচ কমাবে, নতুন ডেটা সেন্টার প্রজেক্ট বন্ধ হয়ে যাবে বা পিছাবে। এর ফলে কি হবে, এই যে কোম্পানিগুলো আছে, এই সমস্ত কোম্পানিগুলো এদের উপর চাপ আসবে আরও বেশি করে। এরা কি করে, এরা ডেটা সেন্টার প্রোভাইড করে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? এআই ইনভেস্টমেন্ট কমলে ডেটা সেন্টারের ডিমান্ড কমবে, বিদ্যুৎ, রিয়েল এস্টেট, ইঞ্জিনিয়ারিং সমস্ত সেক্টরে প্রভাব ছড়িয়ে পড়বে। কারণ বিদ্যুৎ কি, বিপুল পরিমাণে একটা বিদ্যুৎ খরচ হয় এখান থেকে, মানে যে বিদ্যুৎ কোম্পানিগুলো যেখানে ডেটা সেন্টারে যারা বিদ্যুৎ প্রোভাইড করে সেখানে বিপুল পরিমাণে রেভিনিউ জেনারেট হয়। রিয়েল এস্টেট, বড় বড় বিল্ডিং লাগে। ইঞ্জিনিয়ারকে হায়ার করতে হয় না ওই ডেটা সেন্টারগুলো চালানোর জন্য, সেই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাবটা পড়বে। স্টার্ট আপ এবং নিউটেক, স্টার্ট আপ তো এখন একটা মানে কি বলবো, একটা বিশাল জায়গায় চলে গেছে, ঠিক আছে? মানে স্টার্ট আপ ডেফিনেটলি ভালো জায়গায় যাওয়াটা ভালো, কিন্তু সেটা বাবেল ক্রিয়েট হওয়াটা ভালো নয়, তাই না? এআই বাবেল ফাটলে গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং পি ফান্ডগুলো শুকিয়ে যাবেই বটে। মানে যে পরিমাণে টাকা ওরা এআই কোম্পানিগুলোর উপর ইনভেস্ট করে রেখেছে, যদি সেই টাকাটা তুলতে না পারে না, তাহলে এই ভেঞ্চার ক্যাপিটালিস্টের কনসেপ্টটাই অনেকটা দমে যাবে, টাকা দেওয়ার মতো টাকাই থাকবে না। বোঝা যাচ্ছে? অনেক কোম্পানি ভ্যালুয়েশন কমে যাবে, কর্মী ছাঁটাই হবে। ক্লিয়ার? ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম এর উপর একটা বিশাল প্রভাব পড়বে। এফআইআই আউটফ্লো মানে বাজারে লিকুইডিটি কমে যাবে। মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এনবিএফসি, অ্যাসেট ভ্যালু সব লস দেখাবে সব। কারণ এই সমস্ত বাজার থেকে টাকা চলে যাওয়া মানেই ব্যাংকগুলো কিন্তু এনপি এর পরিমাণ বাড়বে, আর ব্যাংকের এনপি এর পরিমাণ বাড়া মানে কিন্তু সেটা খুবই ডেঞ্জারাস হবে। ঠিক আছে? লোন ডিফল্ট ঝুঁকি বাড়াবে, ফলে টেক কোম্পানিগুলো আবার ধাক্কা খাবে। এবার লোন যত ডিফল্ট হবে না, তত আরবিআই মনিটারি পলিসি আরও চেক করে দেবে। ক্লিয়ার? তাতে কি হবে, লোন নেওয়ার যে শর্ত সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, মানে লোন নেওয়ার শর্ত যেটা সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে, যার ফলে কিন্তু মানে লোন যদি ইজি না হয় তাহলে কখনো কিন্তু গ্রোথ ভালো হবে না। ঠিক আছে? রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার এটা পরোক্ষ প্রভাব পড়বে। ব্যাংকে যখনই টাকা দেওয়ার পরিমাণ কমে যাবে, লোন যত মানে টাইটনিং হবে না, তত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং রিয়েল এস্টেট প্রজেক্ট কিন্তু কমে যাবে। কারণ রিয়েল এস্টেট প্রজেক্টে কারা কিনবে, বাড়ি কারা ভাড়া নেবে বা কিনবে? এক, কোম্পানিগুলো। দুই, আমরা সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ তো বাড়ি কিনে পকেট থেকে কেউ তার বাড়ি ক্যাশ দিয়ে কেনে না, খুব কমজন ছাড়া, সবাই তো ব্যাংক থেকে লোনই নেয়। তাহলে লোন নেওয়াটাই যদি শক্ত হয়ে যায়, তাহলে বাড়ি কিনবে কি করে? কোম্পানিগুলো যদি ঠিকঠাক লোন না পায়, তাহলে তারা ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে কি করে? ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেট প্রচণ্ডভাবে ধাক্কা খাবে এর ফলে, পরোক্ষ প্রভাব। এবং এনার্জি সেক্টর এবং পাওয়ার সেক্টর, এই যে বললাম না এআইগুলো প্রচণ্ড বিদ্যুৎ খরচ করে, এখানেও কিন্তু একটা লিমিটেড প্রভাব পড়বে, বাট প্রভাব কিন্তু একটা পড়বে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে, এরা তো সবসময় ছোটেও মানে সামনে যাও স্পিডে, পিছনে আসো স্পিডে। তো যদি পড়তে শুরু করে, এরা যতটা স্পিডে উঠেছিল ঠিক তার দ্বিগুণ স্পিডেও ফেরত আসবে। মানে মার্কেট যদি 4% ডাউন হয় একদিনে, এই স্মল ক্যাপে তো 8%, 10%, 15% ডাউন হয়ে গেল একদিনে, মানে পোর্টফোলিও দেখে ভয় লাগবে, কি হচ্ছে রে বাবা। বোঝা যাচ্ছে? তো এরকম একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি কিন্তু হতে পারে। আমি জানি না ভিডিওটা কেমন লাগলো, আমি একটু ক্যাজুয়াল ম্যানারে ভিডিওটা বানালাম, ঠিক আছে? আমার হয়তো আমি জানি না ভালো লাগলো কি খারাপ লাগলো। যদি ভালো লাগে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট করবেন যদি যেটা ভালো লাগবে। ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই।